রতন সাধু বাবার থেকে লাঠিটা নিয়ে তাড়াতাড়ি নদীর পাড়ে ফিরে আসে। তারপর নদীর জলে লাঠিটা ছুঁড়ে মারে, আর সাথে সাথে নদীর সমস্ত জল শুকিয়ে যায়। তখনই রতন দেখতে পায় নদীর তলদেশে অসংখ্য সোনাদানা ভর্তি হয়ে আছে। এ আমি কি দেখছি? নদীর তলদেশে তো বিপুল পরিমাণে সোনাদানা জমা হয়ে আছে। অন্য আরো লোকজন চলে আসার আগে আমাকে সব সোনাদানা সরিয়ে ফেলতে হবে। যেমন ভাবা তেমন কাজ। রতন তাড়াতাড়ি শুকনো নদীতে নেমে পড়ে, কিন্তু তখনই ঘটে আশ্চর্যজনক এক ঘটনা। সোনার মোহরগুলোকে স্পর্শ করতে যেতেই সেগুলো ভ্যানিশ হয়ে যায়। তার পরিবর্তে দেখা যায় অসংখ্য মাছ। ইতিমধ্যে নদীর পাড়ে ভিড় জমে গেছে। সে অনেকদিন আগের কথা। তখন এক গ্রামে রতন নামে এক জেলে বাস করত। জেলে প্রতিদিন মাছ ধরতে যেত ঠিকই, কিন্তু তার জালে একটা মাছও উঠত না। সেই কখন থেকে নদীতে জাল ফেলে যাচ্ছি, কিন্তু একটা মাছও উঠছে না। এমন চলতে থাকলে কিভাবে সংসার চালাবো? বাকিদের জালে তো অনেক অনেক মাছ ওঠে। জানি না কোন পাপে আমার এমন দশা। বাড়িতে রতনের স্ত্রী রেণুকা মাথায় হাত দিয়ে বারান্দায় বসে আছে। এক পাশে বসে তার ছেলে রনি কান্না করছে। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। মা, আমাকে কিছু খেতে দাও। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। তোকে কি করে খাবার দেব বল? ঘরে যে এক দানা চাল ডাল কিচ্ছু নেই। রাতেও কোনো খাবার খেতে পারিনি। এমন করে আর কতদিন থাকবো বলো? এ কি, তুমি খালি হাতে ফিরে এলে যে? মাছ বিক্রি করে বাজার করে আনোনি? মুখ দিয়ে বললে আর অমনি হয়ে গেল, তাই না? এই কদিন ধরে এত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু একটা মাছও জালে উঠছে না। আমি এভাবে আর পারছি না। ছেলেটা দুদিন ধরে না খেয়ে আছে। গত রাতেও খাবার রান্না করার কথা বলে শুধু জল হাঁড়িতে চড়িয়ে বসেছিলাম, কিন্তু এমন করে আর কত? এমন ভাবে বলছো যেন সব দোষ আমার। আমি কি ইচ্ছা করে এই অবস্থা সৃষ্টি করেছি নাকি? তোমারই তো সব দোষ। মাছ না উঠলে অন্য কাজ করো গিয়ে। এভাবে অভাবের সংসারে আমি আর থাকতে পারবো না। তোমার আগে এই সংসারে আমি আর থাকবো না। ঘরে বাইরে কোথাও শান্তি নেই। গেলাম আমি বাড়ি থেকে, চলে গেলাম। এই বলে রাগ করে রতন জাল নিয়ে আবার বাড়ি থেকে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। ঠিক সেই সময় এক সাধু বাবা এসে তার সামনে হাজির হয়। জালে একটা মাছ ওঠে না বলে তুই কষ্টে আছিস, তাই না রতন? এ কি সাধু বাবা? কে আপনি? আপনি কিভাবে আমার নাম জানলেন? আর কিভাবেই বা আমার অবস্থার কথা জানলেন? আমি সব কিছু জানি রে পাগলা। আমি যে অন্তর্যামী। আপনি তো তাহলে আমার দুঃখ জানেনই। নতুন করে আপনাকে আর কি বলবো বলুন? এই দুঃখ কি আমি আর এই জীবনে দূর করতে পারবো সাধু বাবা? নিশ্চয়ই পারবি। তোর এই দুঃখ ঘোচাতে আমি তোকে সাহায্য করব। কিভাবে আমার দুঃখ দূর হবে বলুন সাধু বাবা, কিভাবে দূর হবে? আমি জাল ফেললে নদী থেকে একটা মাছও ওঠে না, যেখানে অন্য জেলেরা জাল ভর্তি মাছ পায়। আমি তোকে আশীর্বাদ করলাম, নদীতে গিয়ে জাল ফেল। নিশ্চয় এবার তোর কিছু না কিছু একটা প্রাপ্তি হবে। রতন সাধু বাবাকে প্রণাম করে তাড়াতাড়ি নদীর পাড়ে এসে দাঁড়ায়। তারপরে সাধু বাবার নাম নিয়ে নদীর জলে জাল ছুঁড়ে মারে, আর জাল টানতেই একটা রঙিন মাছ উঠে আসে। ও মা, সাধু বাবার কথা তো সত্যি সত্যি বলে গেল। আমার জালে একটা আশ্চর্যজনক রঙিন মাছ উঠে এসেছে। দাঁড়াও জেলে,
এই মাছটাকে তুমি নিয়ে যেও না। এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে অন্য যা খুশি তাই চেয়ে নাও। আমাকে কি বোকা পেয়েছো? এই মাছটা তোমাকে দিয়ে দেই আর অমনি তুমি এটাকে নিয়ে সরে পড়ো, তাই না? বিশ্বাস করো জেলে, আমি এমন কিছুই করব না। সত্যি, আমি তোমার একটা ইচ্ছে পূর্ণ করে দেব। ওটি আর হচ্ছে না। অনেকদিন পরে একটা মাছ পেয়েছি। আমি এটাকে নিয়ে বাড়িতে ফিরে যাব, তারপর বউ ছেলেকে নিয়ে মজা করে খাবো। রতন পরীর আর কোনো কথা না শুনে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে রেণুকাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে রেণুকা রতনের ওপর ভীষণ রেগে যায়। এই জন্যই তো আমি বলি, তোমার মাথায় এতটুকুও বুদ্ধি নেই। এখন এই কথা বলছো কেন? ঠিক তো তখন বলেছিলে খাবারের অভাবে প্রাণ বের হয়ে যাচ্ছে, তাই তো আমি তোমাদের জন্য খাবার হিসাবে এই মাছটাকে নিয়ে এলাম। আরে, এখানেই তো তুমি সবচেয়ে বড় বোকামিটা করে ফেলেছো। মাছটাকে ফেরত দিয়ে তুমি একটা ইচ্ছে পূরণ করে ফেলতে পারতে। তুমি চাইলে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে আসতে পারতে, কিন্তু তা না করে তুমি একটা মাছ নিয়ে ফিরে এলে। আরে তাই তো, এই কথাটা তো আমার মাথায় একদমই আসেনি। ইচ্ছে পূরণ হিসেবে অনেকগুলো টাকা পেলে তো আমাদের অনেক লাভ হয়ে যেত। তাহলে এবার ভেবে দেখো কি একটা বোকামি করেছো তুমি। আরে কোনো ব্যাপার না, কালকে সকালে আমি এই মাছটা নিয়ে আবার নদীর পাড়ে যাব, তখন নিশ্চয়ই ওই পরী আবার আসবে। পরদিন সকালে রতন গিয়ে ওই নদীতে জাল ফেলতেই পরী আবার উঠে আসে। রতন তাকে সব কথা খুলে বলে। তার মানে তুমি মাছটাকে ফেরত দিয়ে একটা ইচ্ছে পূরণ করতে চাচ্ছ, তাই তো? হ্যাঁ পরী, তুমি আবার একটা ইচ্ছে পূরণ করে দাও। বলো তাহলে জেলে, তুমি কি চাও? আমি চাই এই নদীর সব মাছ সোনার মোহরে রূপ নিক, আর জাল ফেললেই যেন সোনা দানা উঠে আসে, আর এটা যেন শুধু আমার সাথেই হয়। ঠিক আছে জেলে, তাই হবে। তবে দুটো কথা সব সময় মনে রেখো। খারাপ পরিস্থিতিতে কাউকে নিয়ে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, আর কখনো নিজের অতীত ভুলে যাবে না। ঠিক আছে পরী, আমি তোমার এই দুটো কথা মনে রাখবো সব সময়। এই বলে রতন পরীকে মাছটা দিয়ে দেয়। পরী মাছ নিয়ে গভীর নদীতে মিলিয়ে যায়। পরদিন থেকে রতনের অবস্থা পুরোপুরি পাল্টে যায়। সে নদীতে জাল ফেলার সাথে সাথে সোনা দানায় জাল ভর্তি হয়ে যায়। এদিকে বাকি জেলেরা নদী থেকে খালি হাতে ফিরে যাচ্ছে। এসব কি শুরু হলো বলো তো দাদা? আগে তো জাল ফেললেই মাছ উঠতো, কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছি জালে একটা মাছও উঠছে না। আমিও তো এই একটা কথাই কিছুতেই বুঝতে পারছি না, কি হচ্ছে? আবার শুনলাম রতন নাকি এই নদীতে জাল ফেললে ওর জালে সোনা দানা ওঠে, কিন্তু কই, একবার জাল ফেলার পরেও তো আমার জালে কিছুই উঠলো না। মাছ না পেয়ে এতদিন যে রতন নদীর পাড়ে বসে কান্নাকাটি করত, আজ সেই রতন রাজার হালে আছে, আর আমরা মাছ না পেয়ে খালি হাতে বাড়িতে ফিরে যাচ্ছি। একেই বলে ভাগ্যের পরিহাস। চলো গো দাদা, এখানে শুধু শুধু বসে আর কোনো লাভ নেই। কিছুদিনের ভেতরেই রতনের কুঁড়ে ঘরের জায়গায় মস্ত বড় ঘর ওঠে।
পোশাক আশাক, খাবার দাবার সব কিছুতে রতন পাল্টে যায়। দিনের পর দিন দেখতে পাচ্ছি তুমি কেমন যেন বদলে যাচ্ছ। তুমি কি ওই পরীর কাছে দেয়া কথাগুলো ভুলে গেছো? আমি কিছুই ভুলে যাইনি, তবে ওই পরী এখন আমার কি বাই করতে পারে? আমি এখন এই গ্রামের জমিদারের থেকেও অনেক বেশি ধনী। তুমি সাবধান হয়ে যাও। অতীতের কথা কিন্তু পরী ভুলতে মানা করেছে। শেষে নিজেদের ভুলে আমরা সব কিছু হারিয়ে না ফেলি। কিছুই হবে না, তুমি বৃথা ভয় পাচ্ছ। ঠিক এই সময় রতন দেখতে পায় দুজন জেলে তার বাড়িতে এসে ঢুকেছে। দুঃখে কষ্টে তাদের মুখ একেবারে শুকিয়ে গেছে। এ কি, হঠাৎ তোমরা দল বেঁধে আমার বাড়িতে এলে কেন? আমাদের উপর দয়া করো ভাই, আমরা যে মাছ না পেয়ে না খেয়ে মরে যাচ্ছি। আজ কিছুদিন যাবৎ আমাদের জালে একটা মাছও উঠছে না। আমরা খালি হাতে নদীতে যাচ্ছি, আবার খালি হাতেই বাড়িতে ফিরে আসছি। কেন, কিছুকাল আগেও তো তোমরা আমাকে দেখে অনেক হাসাহাসি করেছ। আমি মাছ পাই না দেখে আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করেছ। এখন দেখো কেমন লাগে, দেখো। আমি নিজের ভুল স্বীকার করছি ভাই, ওই সময় আমার এমনটা করা ঠিক হয়নি। আমি আর কোনো দিন কারো দুঃসময়ে তাকে নিয়ে হাসাহাসি করব না। এখন আমি তোমাদের জন্য কি করতে পারি? তুমি তো ওই নদীতে জাল ফেললেই সোনাদানা উঠে আসে, তাই দয়া করে যদি সেখান থেকে কিছু আমাদেরকে দিতে, তাহলে বিক্রি করে অন্তত দুবেলা দুমুঠো খেতে পারতাম। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ওই সোনাদানা তোমাদেরকে কোনোদিনও দেব না। এখানে বসে শুধু শুধু আমার সময় নষ্ট না করে বাড়ির পথ ধরো, যাও যাও যাও। দুজন জেলে আর কিছুই বলার সাহস পেল না। মাথা নিচু করে তারা রতনের বাড়ি থেকে বের হয়ে গেল। এভাবে কেটে গেল আরো বেশ কিছুদিন। হঠাৎ একদিন সেই সাধু বাবা গ্রামে ফিরে এলো। সব জেলেরা তখন তার কাছে গিয়ে শরণাপন্ন হয়। কি হলো রে তোদের? সবাই এমন দল বেঁধে আমার কাছে এসেছিস কেন? সাধু বাবা, আমাদেরকে রক্ষা করুন, তা না হলে যে আমাদেরকে না খেয়ে মরতে হবে। কেন রে, কি হয়েছে তোদের? আমি তো জানতাম তোরা বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিস। নদীতে জাল ফেলছিস, মাছ উঠছে, সেই মাছ বিক্রি করছিস, আবার তা দিয়ে বেশ ভালোভাবে সংসারও চলছে। এমনটা আগে হতো সাধু বাবা, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। এখন আর নদীতে জাল ফেললে মাছ ওঠে না, ওঠে শুধু সোনা দানা, তাও আবার রতনের জালে। ওর কাছে আমরা সাহায্য চাইতে গেলাম, কিন্তু ও আমাদের অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিল। সাধু বাবা, এখন শুধুমাত্র আপনি আমাদেরকে সাহায্য করতে পারেন। দয়া করে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। এখন যে যার বাড়িতে ফিরে যা। আমি কথা দিচ্ছি শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পাবি তোরা। বেলা গড়িয়ে রাত হয়। রাতের বেলা রতন একা একা চিন্তা করে। প্রতিদিন একটু একটু করে জাল ফেলে সোনাদানা তুলতে আর ভালো লাগে না। যদি একেবারে নদীর নিচ থেকে সব সোনাদানা তুলে ফেলতে পারতাম, তাহলে কত ভালোই না হতো। ওগো, শুনেছ? গ্রামে নাকি এক সাধু বাবা এসেছেন। যে তার কাছে যায় তাকেই নাকি তিনি সাহায্য করেন। কি বলছো? তার বারে সেই সাধু বাবা এলো না তো আবার? তুমি কোন সাধু বাবার কথা বলছো বলো তো? সে তুমি চিনতে পারবে না। কাল সকালে আমি সাধু বাবার সাথে গিয়ে দেখা করে আসব। পরদিন সকালে রতন সাধু বাবার সামনে গিয়ে হাত জোর করে বসে। রতন বুঝতে পারে এই সেই সাধু বাবা যে তাকে সাহায্য করেছিল। তার মানে এখন বেশ ভালোই আছিস, তাই তো? হ্যাঁ সাধু বাবা,
সেদিন আপনি আশীর্বাদ করেছিলেন বলেই নদী থেকে এক জলপরি উঠে এসেছিল। তারপর থেকে আমাকে আর কষ্ট পেতে হয়নি। তা এখন আমার কাছে কি জন্য এসেছিস? আরও কি কোনো সাহায্য দরকার নাকি? সাধু বাবা, আমার ওপর দয়া করুন। আমার আর একটা ইচ্ছে পূরণ করতে চাই আমি। নির্ভয়ে বল, তোর কোন ইচ্ছা পূরণ করতে হবে? সাধু বাবা, আমি কিছু সময়ের জন্য নদীর জল শুকিয়ে ফেলতে চাই। দয়া করে আমাকে এমন কোনো আশীর্বাদ করুন যাতে আমি এই কাজটা করতে পারি বাবা। ঠিক আছে, আমি তোকে এর একটা উপায় দিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। এই কাজটা করলে তোর উপকার বা ক্ষতি দুটোই হতে পারে, কিন্তু অন্য লোকের ঠিক উপকার হবে। হ্যাঁ, ঠিক আছে সাধু বাবা, অন্য লোকের উপকার হলে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুই তাহলে এই লাঠিটা নিয়ে যা। এই লাঠিটা নদীতে ছুঁড়ে মারলেই সব পানি শুকিয়ে যাবে। রতন সাধু বাবার থেকে লাঠিটা নিয়ে তাড়াতাড়ি নদীর পাড়ে ফিরে আসে। তারপর নদীর জলে লাঠিটা ছুঁড়ে মারে, আর সাথে সাথে নদীর সমস্ত জল শুকিয়ে যায়। তখনই রতন দেখতে পায় নদীর তলদেশে অসংখ্য সোনাদানা ভর্তি হয়ে আছে। এ আমি কি দেখছি? নদীর তলদেশে তো বিপুল পরিমাণে সোনাদানা জমা হয়ে আছে। অন্য আরো লোকজন চলে আসার আগে আমাকে সব সোনাদানা সরিয়ে ফেলতে হবে। যেমন ভাবা তেমন কাজ। রতন তাড়াতাড়ি শুকনো নদীতে নেমে পড়ে, কিন্তু তখনই ঘটে আশ্চর্যজনক এক ঘটনা। সোনার মোহরগুলোকে স্পর্শ করতে যেতেই সেগুলো ভ্যানিশ হয়ে যায়। তার পরিবর্তে দেখা যায় অসংখ্য মাছ। ইতিমধ্যে নদীর পাড়ে ভিড় জমে গেছে। রতন তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেছে। তার মাধ্যমে গ্রামের সব গরিব জেলেদের আবার উপকার হয়ে গেল। আমি মানুষটাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু লোভের বশে সে অন্ধ হয়ে গিয়েছে। এসব কি হয়ে গেল সাধু বাবা? এত এত সোনার মোহর, কিন্তু আমি একটা মোহরও তুলতে পারলাম না কেন? কারণ তুই ভীষণ লোভ করে ফেলেছিস। সেদিন পরীর রূপে আমি তোর সামনে এসেছিলাম। তোকে দুটো কথা কোনোদিনও ভুলতে বারণ করেছিলাম, কিন্তু তুই সেই দুটো কথা ভুলে গিয়ে গরিবদের অপমান করেছিস আর নিজের অতীত ভুলে গিয়েছিস। তার শাস্তি হিসাবে আজকের এই দিনটা তোকে দেখতে হলো। সাধু বাবা, আবার ভুল হয়ে গেছে। আমি সব দোষ স্বীকার করে নিচ্ছি। আমি আর কখনো এমন লোভ করব না। গরিবদের দেখে অবহেলা করব না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। তোর কোনো ক্ষমা নেই রতন। তুই ভীষণ রকমের অপরাধ করে ফেলেছিস। এই অপরাধের শাস্তি পেতে হবে। আজ থেকে এই নদী আবার মাছে ভর্তি হয়ে যাবে, আর ঠিক আগের মতোই তোর জালে একটা মাছও উঠবে না। এটাই তোর শাস্তি। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। জয়। সাধু বাবার কথা মতো এরপর থেকে নদীতে আবার জেলেরা মাছ পেতে শুরু করলো, আর রতন তার অপরাধের শাস্তি স্বরূপ আবার অভাব অনটনে পড়ে খুব কষ্টে দিন কাটাতে লাগলো।